নমস্কার বন্ধুরা, আমরা রেডি হয়ে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। এটা ছিল শনিবারের ভিডিও। তো আমরা বাসে করে যাব গিয়ে দিদির বাড়ি। আসলে এক সপ্তাহ ধরে দিদি আমাকে ফোন করে করে বারবার ডাকছিল যে শনিবার দিন আমাদের বাড়ি আসবি আসবি। তার কারণ হচ্ছে শনিবার দিন দিদিদের বাড়ির ওখানে মহাপ্রভু ঠাকুর আসবে, আর শনিবার দিন ছিল ভাইয়ের জন্মদিন। আর দিদি একটু ছোটোখাটো অনুষ্ঠান করে সবাইকে খাওয়াবে, তার জন্য ডাকছিল। তো বরমশাই তো আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গেল, আর আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে করে দুই মেয়েকে নিয়ে দিদির বাড়ি চলে এলাম। তো বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হবে। তো ওখানে আমরা হাঁটছিলাম, আর বিহু বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, প্রচণ্ড গরম ছিল। তো বাস থেকে নামার পরে দেখছি মেঘটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে। তো দিদির বাড়ি পৌঁছে দিদিরা সবাই রেডি ছিল মহাপ্রভু ঠাকুর দেখতে যাবে বলে। আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিলো। তো তার জন্য সবাই মহাপ্রভু ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়লাম। তো হেঁটে হেঁটে এখানে শর্টকাট রাস্তা আছে, দামোদর নদীতে নৌকো করে মহাপ্রভু আসে এবং যে ঘাটের উপর দিয়ে মাঠের মধ্যে দিয়ে যায় সেখানেই আমরা পৌঁছাবো। ওই মাঠের মধ্যে প্রচুর মানুষের জনসমাগম হয়। তো সেখানে মহাপ্রভু ঠাকুর দেখতে অনেক দূর দূর থেকেও মানুষ আসে। আমিও বিয়ের আগে অনেকবার দেখেছি, তো আবার এই বছর দিদি ডাকলো তাই গেলাম। আর এখানে তো মেঘ প্রচুর অন্ধকার করে আসছে, কিন্তু তাও আমরা সবাই চলে গেলাম নদীর ঘাটের কাছে মাঠটাতে। আর দিদি অবশ্য বলল ছাতা নিয়ে নিই, কারণ যদি বৃষ্টি আসে তাহলে ওখানে দাঁড়াবার জায়গা নেই, যেহেতু নদীর ঘাটের উপরে যে মাঠটা আছে মাঠটা পুরো ফাঁকা, ওখানে কোনো ঘরবাড়ি নেই, তাহলে দাঁড়াবারও জায়গা পাওয়া যাবে না। তো আমরা মাঠে এসে পৌঁছে গেছি। এখানে আরও অনেক মানুষজন এসে পৌঁছেছে, তবে এবছর কিছুটা ফাঁকা লাগছে, কারণ মেঘ দেখে অনেকে হয়তো নিরাপদ স্থানে আছে। তো কিছুক্ষণের জন্য মেঘটা একটু পরিষ্কার হয়েছিল, তাই আমরা নদীর বালির চরের মধ্যে চলে এসেছিলাম। ওখানে আরও লোকজন ছিল, তখন একটু আলো দেখা যাচ্ছিল, অন্ধকারটা কিছুটা কমেছিল। তো ওখানে একটু ফটো ভিডিও করছিলাম। তো তার মধ্যে হঠাৎ করে পুরো বৃষ্টি ধেয়ে আসতে শুরু করে। তো যে যেখানে ছিল সেখান থেকে সবাই ছুটে নিরাপদ স্থানের খোঁজে যেতে লাগলো। আমরাও ছুটতে ছুটতে প্রায় বাড়ি চলে এলাম, তবে তার মধ্যে বৃষ্টি প্রায় জোরেই পড়তে শুরু করেছিল। তো ছাতা নিয়ে গেছিলাম, ছাতা নিয়েই এলাম। শেষে কিন্তু ভিজে গিয়েছিলাম, যেহেতু ঝড়ের মধ্যে ছাতা উল্টে যাচ্ছিলো। তারপর বাড়ি ফিরে এসে দিদি সন্ধ্যা টন্ধা দিল, আর এই বিহুকে করতাল দিয়েছিল, সন্ধ্যাবেলা করতাল বাজাচ্ছিল। এদিকে আমার মা, ভাইয়ের বউ এবং ভাইজি ওরাও আগে এসে পৌঁছে গিয়েছিলো। তো পাশে একটা মন্দির ছিল, ওখানে দাঁড়িয়েছিল। ওখান থেকে দিদির বাড়ি ঢুকতে ওরাও ভিজে গেল। তো তার মধ্যে এরা সবাই পুরনো অ্যালবামে ছবি দেখছিল, আর এই পুচকেগুলো সবাই খেলে বেড়াচ্ছিল। তো তারপর কেক কাটা হবে এবং খাওয়া দাওয়া হবে। তো কেকটা দিদি আমার বানিয়েছিল, যদিও দিদির কাছে কেক বানানোর কোনো সরঞ্জাম নেই, তাও বানিয়েছিল ভাইয়ের জন্য। আর আমরা তো পুরো ভিজে গেছি, আমার ড্রেস সব ভিজে গেছে। তো বোনঝির কাছ থেকে একটা ড্রেস নিলাম, ওর ড্রেসটাই পরলাম। তারপর বিহু তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছিলো, কারণ ও কেক খাবে বলে ওইদিকে অনেকক্ষণ ধরে নজর দিয়েছিল। তো যাই হোক, ভাই কেকটা কেটে আগে বিহুকেই দিল, তারপর সবাইকে কেকটা খাইয়ে দিল। আর আমরাও তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো, কারণ আমি বরকে বলেছিলাম আমি বাড়ি ফিরে যাব। তো আমাদেরকে বললো তোমরা রাতের খাবারটা খেয়ে রেডি হয়ে থাকবে, আমি ক্লাস করিয়ে যাব, তারপর খাবার খেয়ে বেরিয়ে যাব সঙ্গে সঙ্গে। তো আমাদের সবারই কেক খাওয়া হয়ে যাওয়ার পরে দিদি আমাদের সবাইকে একসাথে বসে খেতে দিয়ে দিল। তো আমরা সবাই একসাথে বসে গিয়েছিলাম, আর এখানে সব রান্না দিদি আর জামাইবাবু মিলে করেছিল। তো সবাই একসাথে আমরা খেতে বসে গেছি। তারপর খাবার খাওয়ার পর আমরা রেডি হয়ে গেলাম, আর বর কিছুক্ষণ পরে এলো, তারপর ও খাবার খেয়ে নিল, আর আমরা সবাই খাবার খেয়ে বাড়ি চলে এলাম। তো আমরাই আগে বেরোলাম, তারপরে মেজদি মারা সবাই বাড়ি চলে যাবে। আর বিহু এখানে নিজের হাতে খাবার খাচ্ছিল। তবে রাতের বেলা বৃষ্টিটা থেমে গিয়েছিল, এটাই একটা ভাগ্য ভালো, কারণ বাড়ি ফিরতে তাহলে ভিজতে হবে না, কারণ একবার ভিজেছি সন্ধ্যাবেলা, সবাই ভিজেছিল। তো এই ছিল আমাদের ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।